কসাই অব গুজরাট, যে মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে প্রগম হয়েছিল, গণহত্যা হয়েছিল আহমেদাবাদে 2002 সালে, যার আমলে নয়ডায় নামাজরত অবস্থায় তার পুলিশ লাথি মারে মুসল্লিদের, রাস্তায় কেন নামাজ পড়ে। সবসময় এন্টি পিপল গভর্নমেন্টকে সহায়তা করে ভারতের এস্টাবলিশমেন্ট। ভারত কখনোই কোনো ডেমোক্রেটিক স্টেট তার পাশে দাঁড়ায়। হাসিনা আবারও প্রমাণ করলেন যে সে তার পরিবার, নিজের পরিবার ছাড়া আর কিছুই বোঝে না। জনগণ তো বাদই দেন, তার দলের শীর্ষ নেতাদের পর্যন্ত জানানোর প্রয়োজন মনে করেননি যে আমি চলে যাচ্ছি, পালিয়ে যাচ্ছি। বরং 4 তারিখে পদত্যাগের মাত্র একদিন আগে তার দলের সমস্ত ক্যাডারদের ছাত্রদের উপর হামলে পড়ে নির্দেশ দিয়েছিল, এবং সেদিনও অসংখ্য মানুষ শহীদের মৃত্যুবরণ করেছিল। তো যাই হোক, শেখ হাসিনাকে নিয়ে তো আলোচনা করাই যাবে, ইতিহাসই তার আলোচনা করবে। এই উপমহাদেশে ফ্যাসিস্ট শাসন অন্যরা দেখার আগেই আমরা দেখেছি কি নির্মম নৃশংসতা, অমানবিকতা। এখন আপনি যে কথা বলছেন যে ভারত কি করছে, আমি যদি ভারতের সরকারের দিক থেকে বলি, তাহলে একজন সাবেক প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন মাত্র, এবং ভারতের দীর্ঘদিনের বন্ধু। শেখ হাসিনার সঙ্গে ভারতের এস্টাবলিশমেন্টের একটা দীর্ঘদিনের বন্ধুত্ব আছে, ইররেসপেক্টিভ অফ হুএভার ইন দ্য গভর্নমেন্ট, সে কংগ্রেস হোক, বিজেপি হোক, বা যে কোনো বিভিন্ন আপনার ঐক্যফ্রন্টের হোক, বা নানা সময় যে বিকল্প দলগুলোর হয়েছে। তো সেইখানে আমি বলবো, প্রথম দিকে যদি হাসিনা মনে করে থাকেন যে আমি যাব, আপনারা আমাকে ঢুকতে দেন, এবং তখন প্রচার এই ছিল যে উনি তারপরে ওখান থেকে আরেকটি দেশে আশ্রয়ের জন্য যাবে, রাজনৈতিক আশ্রয়। তো সেদিক দিয়ে ভারত আশ্রয় দিতেই পারে, এবং 24 ঘন্টা লেগেছে ভারতের বাংলাদেশ বিষয়ক তাদের বক্তব্য প্রকাশ করতে। সেটাই বোঝা যায় যে ভারত খুব খুশি মনে যে এগুলো করছে তাও না। এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রীর লোকসভায় যে বিবৃতিটা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বাংলাদেশকে নিয়ে, জয়শঙ্কর খুব সিজেন্ড ডিপ্লোম্যাট, জওহরলাল নেহরু ইউনিভার্সিটির ছাত্র ছিলেন, একদম ফরেন সার্ভিসের লোক, খুব মানে দুধে ফরেন অফিসার, ফলে খুব চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। কিন্তু মুশকিলটা হচ্ছে, আমি একটা জিনিস দেখে খুব অবাক হলাম যে যখন সর্বদলীয় সভা জয়শঙ্কর এবং অন্যান্যরা করলেন, রাজনাথ সিং ভারতের প্রতিরক্ষা মন্ত্রী, আমি যাকে পার্সোনালি এত লাইক করি, রাহুল গান্ধী, মোদির আরেকটি ফ্যাসিস্ট শাসন ব্যবস্থার বিরুদ্ধে ওনার যে লড়াই, 4500 কিলোমিটার হাঁটা, মানুষকে যুক্ত করা, সমস্ত ফ্যাসিবাদী ধারণাগুলোর বিরুদ্ধে লড়াই করা, সব দল জোট মত, হ্যাঁ, এদিকে তৃণমূলের, পশ্চিমবঙ্গের তৃণমূল, অন্যদিকে বাম, মধ্যপন্থী, সমাজবাদী পার্টি, অন্যান্য দল, মুসলিম লীগ কেরালায়, এই সবগুলোকে নিয়ে উনি যে লড়াইটা করছেন, আমি সাধুবাদ জানাই। কিন্তু আমার অবাক লাগলো, আমি যা নিউজ দেখেছি ইন্ডিয়ান মিডিয়াগুলোতেই, যে রাহুল গান্ধীও নাকি জিজ্ঞেস করেছে পররাষ্ট্রমন্ত্রীকে যে বাংলাদেশের এই ঘটনা কি আইএস এর প্লট। আমার এইটা খুব আমি এটাতে খুব ক্ষুব্ধ হয়েছি। এগুলোই হচ্ছে ভারত এখনো বাংলাদেশকে, ভারতের এস্টাবলিশমেন্ট, ভারতের জনগণ আমাদের বন্ধু, অনেকেই আমাদেরকে ধন্যবাদ জানিয়েছে, কিন্তু ভারতের এস্টাবলিশমেন্ট, সে আইদার বিরোধী দল হোক আর সরকারি দল হোক, কেন যেন তারা আওয়ামী লীগের চশমা দিয়ে ভারতকে, বাংলাদেশকে দেখে। এইটা কিন্তু তাদের এবার চশমা বদলাতে হবে, নাহলে কিন্তু ভারতের কিছু না কিছু সমস্যা আছে দেখেই ভারতের একটি প্রতিবেশী বলেন ভারতের উপরে খুশি, ইভেন ভুটান পর্যন্ত না। মালদ্বীপে তো মৈজা প্রেসিডেন্টই হলো ইন্ডিয়া আউট বলে। কারণটা হচ্ছে এই প্রতিবেশী দেশগুলোতে ভারত সেই এরশাদের আমল থেকেই সবসময় এন্টি পিপল গভর্নমেন্টকে সহায়তা করে ভারতের এস্টাবলিশমেন্ট। ভারত কখনোই কোনো ডেমোক্রেটিক স্টেট তার পাশে দাঁড়াক এইটা চায় না। আমি এখানে আরেকটা কথা বলি, অনেকের পছন্দ হবে না। ভারত আমাদের মুক্তিযুদ্ধে সহায়তা করেছে, তাদের সৈন্যরা ইভেন জীবন দিয়েছে, আমরা চিরকৃতজ্ঞ তাদের কাছে যতদিন বাংলাদেশ থাকবে। এবং ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকা আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, সেই সঙ্গে স্মরণ করি
তদানীন্তন সোভিয়েত ইউনিয়নের ভূমিকাও। না হলে যুদ্ধবিরতি হয়ে গেলে আমরা বিপদে পড়তাম। জাতিসংঘে একদিনে 4 বার ভেটো দিয়েছিল সোভিয়েত ইউনিয়ন। কিন্তু ওই সময় ভারতের পররাষ্ট্রনীতি অর্থাৎ পাকিস্তানকে 2 টুকরো করো আর আমাদের স্বায়ত্তশাসন থেকে স্বাধিকার থেকে স্বাধীনতার আন্দোলনে পাকিস্তানি বর্বর সামরিক জান্তার বিরুদ্ধে লড়াই করার জন্য ভারতের নীতি আর আমাদের নীতি মিলে গিয়েছিল। এটা আমাদের তাজউদ্দিন সাহেবরাও জানতেন এবং তারা উপলব্ধিও করতেন। এই জন্য আপনি জানেন কিনা 16 ডিসেম্বরের পরে হাসান ভাই বোধহয় জানেন, তাজউদ্দিন সাহেবের মেয়ের বইতেই আছে যে ভারতের সরকার তাজউদ্দিন সাহেবকে বলেছিল যে আমরা সিভিল প্রশাসন দেই। আমাদের সফল প্রধানমন্ত্রী, অনেকে বলে যে উনি নেতৃত্ব না নিলে হয়তো এত তাড়াতাড়ি দেশ স্বাধীন হতো না। বঙ্গবন্ধু যখন পাকিস্তানি জেলে স্বেচ্ছায় ধরা দিলেন, তো তাজউদ্দিন সাহেব মুচকি হেসে বলেছিল যে আমাদের প্রশাসন আছে। তো ভারত বাংলাদেশের সাফল্য কিন্তু ভারতের এস্টাবলিশমেন্টের জন্য খুব প্রবলেম। কারণ একটা এককেন্দ্রিক মোরাললেস উপজাতি ভাই বোন অল্প কিছু ছাড়া মূলত ভাষাভিত্তিক একটি রাষ্ট্র যদি সত্যিকারে দাঁড়িয়ে থাকে, তাহলে এই যে 3-4 হাজার কিলোমিটার দূরে দূরে সেই সাউথে, সেই নর্থ ইস্ট, এই দিকে বাংলা, এই যে একটা ওই যে ঠাট্টা করে লোকে বলে যে হিন্দি গান আর ক্রিকেটই হচ্ছে ভারতের ঐক্য, তো সেইটার জন্য একটা সমস্যা, একটা থ্রেট কাজ করে যে ভাষাভিত্তিক রাষ্ট্র স্বাধীন হয়, যে উন্নতি করতে পারে। তো যাই হোক, আমি যেটা মনে করি যে ভারতের মিডিয়ার কথা পরে বলছি, ভারতের সরকার কিন্তু এখন পর্যন্ত কোনো, আমার কাছে মনে হয়নি কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত করেছে। একজন সাবেক প্রধানমন্ত্রী কয়েকদিনের জন্য থাকতে চাইলে এটি একটি দেশ দিতেই পারে, এটি ভারতের দিক থেকে আমি অন্যায় দেখি না। হ্যাঁ, এখন শেখ হাসিনাকে ভারতে রেখে শেখ হাসিনাকে যদি রাজনীতি করার সুযোগ দেয়, বক্তৃতা বিবৃতি দেওয়ানোর সুযোগ দেয়, সেইটা তখন কি পরিস্থিতি হবে সেটি তখনকার আলোচনার বিষয়। তবে আমি যেটুকু ভারতের সমস্ত, যদিও ভারতের মিডিয়া, আমি জানি ডক্টর সুকান্ত ঘোষও অ্যাডমিট করবেন সত্যের খাতিরে, ভারতের খুব প্রখ্যাত একজন সাংবাদিক আছেন। মামুন ভাই, আমি এখানে আরেকটা প্রশ্ন আপনার কাছে রাখতে যাচ্ছি। আমি 10 সেকেন্ড একটা শেষ করে দিই। আমি 10 সেকেন্ড একটা শেষ করে দিই। ভারতের খুব প্রখ্যাত সাংবাদিক আছেন যিনি এই যে মোদির ক্যাশিয়ার বা ফ্রেন্ড হিসাবে কুখ্যাতি। এই যে গৌতম আদানি যখন এনডিটিভি কিনে নিল, সঙ্গে সঙ্গে পদত্যাগ করেছিল রাবিশ কুমার, সাংবাদিকতা জগতের আদর্শ। ওনার ভাষায় ভারতের ম্যাক্সিমাম মিডিয়া হচ্ছে গদি মিডিয়া। গদি বোঝেন তো? হিন্দিতে গদি মানে কোল, অর্থাৎ সরকারের কোল মিডিয়া। তো যাই হোক, মিডিয়া কি বলছে, অপপ্রচার, সাম্প্রদায়িক প্রচার চালাচ্ছে ভারতের রিপাবলিক টিভি থেকে অনেকেই। কিন্তু আমি এখন পর্যন্ত মনে করি যে ভারত কূটনৈতিক শিষ্টাচারের মধ্যেই আছে। শেখ হাসিনার ব্যাপারে প্রকাশ্যে কোনো অবস্থান নিচ্ছে না। আছে একটা মানুষ এক জায়গায় থাকতে চাইতেই পারেন, সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা। কি বলছিলেন আপনি? না, কূটনৈতিক শিষ্টাচারের যে বিষয়টা, যেখানে নরেন্দ্র মোদী বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন, তিনি প্রকাশ্যে বলছেন যে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। বাংলাদেশে এক প্রকার ওনার এই বক্তব্যের মাধ্যমে সাম্প্রদায়িকতাকে উস্কানি দেওয়া হচ্ছে কিনা, যেখানে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিষয়টা মিডিয়ায় প্রচার হচ্ছে, নরেন্দ্র মোদীর এমন বক্তব্য আসছে। শোনেন মনির ভাই, এটা রাহুল গান্ধী বললে আমার বক্তব্য দেওয়ার রুচি থাকতো, এটা যদি মমতা ব্যানার্জি বলতেন রুচি থাকতো, এটা যদি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্টের আপনার সীতারাম ইয়েচুরি বলতো, বা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন বলতো, বা কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলতো, তাহলে আমার উত্তর দেওয়ার রুচি থাকতো। যে লোকটা, যার নাম ছিল কসাই অফ গুজরাট, যে মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে প্রগম হয়েছিল, গণহত্যা হয়েছিল আহমেদাবাদে 2002 সালে, যে এইবার নির্বাচনে বক্তৃতা দেয়, যে পোশাক দেখলে চেনা যায় কারা মারা যায়, যে বলে যে কংগ্রেস হিন্দু মহিলাদের মঙ্গলসূত্র কেড়ে নিয়ে মুসলমানদেরকে দেবে, যার আমলে গরুর মাংস খাওয়ার জন্য মুসলমানকে হত্যাকাণ্ডের শিকার হতে হয়, যার আমলে নয়ডায় নামাজরত অবস্থায় তার পুলিশ লাথি মারে মুসল্লিদের, রাস্তায় কেন নামাজ পড়ে, যার প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং তার যে নরখাদক, তার ক্যাডার গুন্ডা, যার বিরুদ্ধে খুনের মামলা ছিল আপনার অমিত শাহ, সেই অমিত শাহ তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে
করোনার আগে আগে 2020-এ যখন আরেক ফ্যাসিস্ট, আরেক শয়তান সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কলকাতা দিল্লি আসলো, আরেকটি গণহত্যা সংগঠিত করলো মুসলমান সহ অন্যান্য ধর্মাবলম্বীদের। এবং ভারতের বর্তমানে কংগ্রেস নেতা না, সমাজবাদী নেতা, বিখ্যাত আইনজীবী কপিল সিবাল, আমার চোখ দিয়ে পানি এসে গেছিল, রাজ্যসভায় বলেছিল যে একটা মেয়ে তার বাপের লাশ চিনতে পেরেছে, কারণ তার বাবা মুসলমান বাবা সারা গা পোড়া, কিন্তু পায়ের দিকে একটা কাটা দাগ ছিল, সেই কাটা দাগটা পুড়ে যায়নি। এরকম বর্বরতা যে ভারতের সরকার চালায়, আর তার মুখে আমাদের এখানে, আমি বললাম দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, আমরা তীব্র নিন্দা করি, কিন্তু একটি মূল বিষয় ঘটেছে। ধরেন আওয়ামী লীগের 3 পান্ডা প্রচন্ড অত্যাচার করেছে, আওয়ামী লীগ তারও অনেকেই আছে, কিন্তু ধরেন আমি উদাহরণটা শেষ করে দিই। ধরেন একটা পাড়ায় 3টা পান্ডার অত্যাচারে না ছেলে মেয়ে স্কুল করতে পারছে, না আমরা টকশো ঠিক মতো করতে পারছি, না বিএনপি মিছিল করতে পারছে, না মৌলভী সাহেবরা ঠিক মতো মিছিল করতে পারছে। তার নাম, একজনের নাম রহিম, একজনের নাম করিম, একজনের নাম সমীর। 3টা বাড়ি জনগণ উত্তেজনা অবস্থায় ভাঙছে। রহিমেরও ভাঙছে, করিমেরও ভাঙছে, সমীরেরও ভাঙছে। সমীর এখানে লাগাই দিছে টাইটেল, আমি হিন্দু বলে আমারটা ভাঙছে। নো, তুমি আওয়ামী লীগের পান্ডা বলে জনগণ উত্তেজিত হয়ে ভাঙছে, তাও প্রথম দিন। এরপরে বহু দৃশ্য আছে, মাদ্রাসার ছেলেরা বিভিন্ন মন্দির পাহারা দিচ্ছে। মোদি এটা বলেছেই তার সাম্প্রদায়িক রাজনীতিকে উৎসাহিত করার জন্য।